হামজা চৌধুরী যখন এই স্টেডিয়ামে প্রবেশ করছিলেন, ক্যামেরার সবগুলো লেন্স তার দিকেই তাক করা ছিল। শুধুমাত্র আপনি যদি ভেবে থাকেন যে বাংলাদেশি মিডিয়ার ভেতরেই হামজা চৌধুরীকে নিয়ে অনেক বেশি আগ্রহ, তাহলে বোধহয় আপনি ভুল। হামজা চৌধুরীর নামটা যখন এই স্টেডিয়ামে উচ্চারিত হয়েছে, যে বাংলাদেশ দলে কারা কারা আছে, মোট 22 জন করে ফুটবলারের নাম ঘোষণা করা হয়, সঙ্গে সাইড বেঞ্চে যারা থাকেন, এই সবগুলো নামের ভেতরে হামজা চৌধুরীর নামটা যখন উচ্চারিত হয়েছে, স্টেডিয়াম অ্যানাউন্সার যখন বলেছেন হামজা চৌধুরী, এই গ্যালারির সবাই একসঙ্গে উল্লাস করে উঠেছেন, সবাই একসঙ্গে তালি দিয়েছেন। এরপরে অবশ্য ম্যাচ চলার সময় ভারতীয় সমর্থকেরা তাকে দুও দিয়েছেন, যেটা খুবই স্পোর্টিংলি হামজা চৌধুরীও নিয়েছেন। এই হামজা চৌধুরীর বাংলাদেশের অভিষেকের ঐতিহাসিক দিনে যা আপনি দেখেছেন, যা হয়তো মিস করে গেছেন, সবকিছুই 5 পয়েন্টে। নাম্বার 1, হামজার শুরু। স্বপ্নের এক শুরু হতে পারত হামজা চৌধুরীর জন্য। হামজা চৌধুরী যখন টানেল দিয়ে বেরোলেন, তার প্রথম লক্ষ্য ছিল যে কোথায় আছেন তার বাবা, মা, স্ত্রী এবং সন্তান। যখন তিনি টানেল দিয়ে বেরোচ্ছেন, তখন তিনি বারবার ওপরের দিকে তাকাচ্ছিলেন, কারণ তার ফ্যামিলি মেম্বাররা ওই জায়গায় বসেছিলেন। তিনি বলেছিলেন জাতীয় দলকে রিপ্রেজেন্ট করা মানে হচ্ছে তার কাছে তার পরিবারকে রিপ্রেজেন্ট করা, এবং সবার আগে তিনি পরিবারের দিকেই নজরটা দিচ্ছিলেন। এই হামজা যখন জাতীয় সঙ্গীত গাচ্ছিলেন, তখন তার গুজবাম্পস হচ্ছিল, এটা তিনি পরে মিক্স জোনে জানিয়ে গেছেন। হামজার শুরুটা স্বপ্নের মতো হতেই পারত, আরও রাঙিয়ে দিতে পারতেন তিনি তার শুরুটা। যখন একেবারে কিক অফ থেকে বলটা তার কাছে গেল, তার ওই পাস বাংলাদেশকে একটা গোলের সুযোগ তৈরি করে দিয়েছিল। আপনি চিন্তা করেন, বাংলাদেশের কিক অফের প্ল্যানই ছিল হামজা চৌধুরীকে কেন্দ্র করে। কিক অফ, ফার্স্ট পাস হামজা চৌধুরীর লং পাস, সেখান থেকে বিশাল কায়েতের মিস্টেক, সেখান থেকে মুজিবুর রহমান জনি যদি ওই ভুলটা না করতেন, ফাঁকা জালে বলটা যদি প্রবেশ করাতে পারতেন, তাহলে এই শুরুটা হতো স্বপ্নকেও ছাড়িয়ে যাওয়া এক শুরু। সেটা শেষ পর্যন্ত হয় নাই, কিন্তু হামজা চৌধুরীর প্রথম ম্যাচটা মনে রাখার মতোই হয়েছে অনেক দিক থেকে। এবার চলুন আমরা চলে যাই পয়েন্ট নাম্বার 2-তে, যে হামজা সবার চেয়ে আলাদা। বাংলাদেশ যখন ইন্ডিয়ার এগেনস্টে খেলছে, রেফরি তখন কে, এটা নিয়ে অনেক রকম আলোচনা সব সময় থাকে, যে রেফরির ডিসিশনটা আসলে কোথায় যাচ্ছে। এই ধরনের ডার্বি ম্যাচ অনেক সময় 50-50 ডিসিশন রেফরিরা দিয়ে ফেলেন, বা কোনো একটা ডিসিশন হয়তো কোনো একটা দলের পক্ষে চলে যায়, তাই নিয়ে অনেক আলোচনা হয়। এবং আজকে আমরা দেখলাম যে যখন ম্যাচে এরকম কোনো পরিস্থিতি তৈরি হয়েছে যে বাংলাদেশের পক্ষে রায়টা যায় নাই, হামজা চৌধুরী সবার আগে রেফরির সঙ্গে গিয়ে কথা বললেন, এবং রেফরি তার কথা মনোযোগ দিয়ে শুনতেও থাকলেন। এর আগে আমরা বহুবার দেখেছি যে বাংলাদেশের ফুটবলাররা কোনো কমপ্লেইন রেফরির কাছে করতে গেলে সাধারণত সেটা খুব একটা গ্রাহ্য করা হয় না। আপনি কি মনে করেন যে রেফরি পড়াশোনা করে আসেন নাই? রেফরি জানেন যে এখানে একজন ফুটবলার খেলছেন যিনি প্রিমিয়ার লিগে খেলেন, যিনি এই মুহূর্তে চ্যাম্পিয়নশিপে আছেন, এবং তার স্ট্যাচার সম্পর্কে খুব ভালো মতো ধারণা নিয়েই রেফরিরা মাঠে আসেন। যে কারণে লিওনেল মেসি আসলে তার ক্যারিয়ারে কম কার্ড দেখেছেন, ঠিক একই রকম সুবিধা হয়তো এখন থেকে বাংলাদেশ দল পেতে পারে। হামজা চৌধুরী তার ওই লিডারশিপ মেন্টালিটিটা যদি বারবার বজায় রাখেন, যদিও ম্যাচ শেষে তিনি আবার বলছেন যে তিনি চান না রেফরিদের সঙ্গে এত মারতে, কিন্তু যখন তাকে মারতে হয়েছে, বাধ্য তিনি হয়েছেন, তখন গিয়ে তিনি তার প্রতিবাদটুকু জানিয়েছেন। এই কারণে আপনি ম্যাচের অনেক ক্ষেত্রে দেখবেন যে 50-50 ডিসিশনগুলো আজকে আর প্রতিপক্ষের পক্ষে যায় নাই অতখানি, যতটা এর আগে অনেক বেশি গিয়েছে। কারণ রেফরিরাও পর্যন্ত জানেন যে এই মানের ফুটবলাররা জানেন কি করে কার সঙ্গে কি আচরণ করতে হয়, এবং বাংলাদেশের বাকি ফুটবলাররা এখন জেনে যাবেন যে রেফরির সঙ্গে কিভাবে নেগোশিয়েট করলে পরে আপনার জন্য পুরো ম্যাচ জুড়ে সুবিধা হতে পারে। আজকে ম্যাচে আমরা অন্যান্য প্লেয়ারদেরকে রেফরির সঙ্গে অত বেশি কথা বলতে দেখি নাই যতখানি আমরা হামজা চৌধুরীকে দেখেছি। নাম্বার 3, দ্য শোল্ডার টু শোল্ডার প্রিমিয়ার লিগ চ্যালেঞ্জ, এটাই হওয়া উচিত নাম্বার 3। যখন লিস্টন কোলাসোর সঙ্গে সেকেন্ড হাফে মাঠের ঠিক এই জায়গাটাতে, আমার পেছনের এই জায়গাটাতে একটা ব্যাটল হচ্ছিল, যখন লিস্টন ওই বলটা নেওয়ার জন্য যাচ্ছিলেন, তখন ওই জায়গায় হামজা চৌধুরী গিয়ে শোল্ডার টু শোল্ডার চ্যালেঞ্জ করলেন। ওই ছবিটা আপনি নিশ্চয়ই দেখেছেন, ওই মুহূর্তগুলো আপনি বারবার ভিডিওতেও দেখতে চাইবেন। লিস্টন কোলাসো আরেক দিকে গিয়ে ছিটকে পড়েছেন, এরপরে তিনি মেজাজ গরম করে গিয়ে হামজা চৌধুরীকে
আবার ট্যাকেল করতে গেছেন। হামজা অ্যাজ অ্যান এক্সপেরিয়েন্স ফুটবলার, তিনি তখন জানেন তার পেছন থেকে যদি একটা ফুলের টোকাও লাগে তিনি তখন পড়ে যাবেন। হামজা চৌধুরী পড়ে গেলেন এবং ওই পুরো মুহূর্তটা তিনি তার পক্ষে নিয়ে এসে বাংলাদেশকে ওই জায়গা থেকে একটা সেট পিস পাইয়ে দিলেন। হামজার পুরো ম্যাচের প্রভাব কতখানি এই ব্যাখ্যা করতে গেলে আসলে আমাদের বহু সময় লেগে যেতে পারে। হামজা চৌধুরীর ওই মুহূর্তটা হামজা চৌধুরীর ডেবিউতে সম্ভবত অন্যতম রঙিন মুহূর্ত, যে কথাগুলো সামনের দিনগুলোয় অনেকবার বলা হবে। এবার আসুন আমরা যদি যাই হামজার এই প্রিমিয়ার লিগ ট্যাকেল ম্যাচে তিনি কতগুলো করেছেন। বেশ কিছু জায়গায় হামজা ইন্টারসেপশন করেছেন, সেটা কখনো সুনীল ছেত্রীকে তিনি আটকে দিয়েছেন, সেটা কখনো লিস্টন কোলাসো, সেটা কখনো উদান্তা, এবং তিনি কয়েক রকম ফরমেশনে খেলে তিনি দেখিয়েছেন বিভিন্ন পজিশনে যে কি করতে হবে। এই হামজাকেই সম্ভবত বাংলাদেশ দল আরও ডাইনামিক ওয়েতে কাজে লাগাতে চাইবে, যেটা আমরা আজকের ম্যাচে দেখলাম। এবং তার ওই প্রিমিয়ার লিগ স্টাইলগুলো, আপনি তার ইন্টারসেপশন যখন দেখবেন, তার ট্যাকেলগুলো যখন দেখবেন, তখন আপনি দেখবেন যে তার সঙ্গে সাউথ এশিয়া অথবা এশিয়ার একটা বিস্তর ফারাক আছে। এবার চলুন আমরা যাই নাম্বার 4, হামজা ট্যাকটিক্যালি হামজা চৌধুরীকে কি করে কাজে লাগানো হলো। আজকে প্রথমে তিনি রাইট সেন্টার মিডফিল্ডে শুরু করলেন, যেটাকে আপনি বলতে পারেন বাংলাদেশের ফরমেশন যদি আপনি 4-2-3-1 ধরে নেন তাহলে ডাবল পিভটের একজন তিনি, যার লক্ষ্যটা ছিল রাইট সাইডেড রাইট ব্যাকের সঙ্গে তাকে আরেকটু সাপোর্ট দেওয়া। যেহেতু ওখানে লিস্টন কোলাসো ছিলেন, শাকিল আহাদ তপু প্রথমে রাইট ব্যাকে শুরু করলেন এবং যেখানে হামজা চৌধুরী অনেকবার কভার করার চেষ্টা করেছেন এবং কভার করেছেন। পরে গিয়ে যখন তপু বর্মন ইনজুর্ড হয়ে গেলেন, শাকিল আহাদ তপুকে সেন্টার ব্যাকে শিফট করতে হলো, রহমত মিয়া চলে গেলেন ওই জায়গায়, তখন তার উপরে অর্থাৎ হামজা চৌধুরীর উপর দায়িত্ব পড়লো ওই জায়গায় আরও বেশি কভার আপ করার। সেই কাজটুকু তিনি বেশ কভার করেছেন। কখনো কখনো আমরা তাকে দেখেছি সেন্টার ব্যাক রোলে খেলতে, কখনো কখনো আমরা দেখেছি বাংলাদেশ যখন নিচ থেকে খেলা বিল্ড আপ করার চেষ্টা করছিল, হয়তো সেগুলোর কোনোটাই কাজে লাগে নাই এবং সেগুলো হয়তো শুধুমাত্র নিচ থেকে খেলা বিল্ড আপ করার কারণেই বা জন্যই করা হচ্ছিল কখনো কখনো, যেহেতু সেগুলো কাজে লাগে নাই। হামজা তখন বলছিলেন, আমরা যখন দেখছিলাম যে হামজা তখন লিড করছিলেন, হামজা এমন একটা পজিশনে ছিলেন বাংলাদেশে আপনি যদি বিল্ড আপগুলো দেখে থাকেন যে মিতুল মার্মা বল পায়, দুই সেন্টার ব্যাক বক্সের 6 ইয়ার্ড বক্সের দুই মাথায়, হামজা চৌধুরী বক্সের ঠিক বাইরে ওই জায়গা থেকে তিনি লিড করছিলেন। হামজাকে কেন্দ্র করে প্রেস সাজাচ্ছিল ইন্ডিয়া, তাতে অন্যরা খানিকটা সুবিধা পাচ্ছিল বাংলাদেশের ফুটবলাররা। তো ওখান থেকে হামজা যখন দু একবার বললেন যে না নিচ থেকে খেলা বিল্ড আপ করার চেষ্টা নাই, মিতুলকে আমরা দেখলাম তারা লং বলেও গেল। হামজা মোটামুটি এই টিমটার ট্যাকটিক্যাল দর্শন কি হবে সেটাও মাঠ থেকে লিড করার চেষ্টা করেছেন। তিনি একটা মুহূর্তে তারিক কাজীকে বল পায়ে নিয়ে বলেছেন তুমি আরও অনেকটুকু সামনে যাও, তারপর তিনি অনেকটুকু সামনে গেছেন, এরপর তাকে পাস দিয়েছেন এবং ম্যাচে কোথায় কি করতে হবে সব কিছু তিনি টিমমেটদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছেন। তিনি আরও একটা কাজ খুব গুরুত্ব সহকারে করেছেন, সেটা হচ্ছে যখন কেউ হয়তো কোনো ভুল করেছেন তখন তিনি তার কাছে গিয়ে তাকে জড়িয়ে ধরেছেন, তার সঙ্গে তিনি হাত মিলিয়েছেন, তিনি বলেছেন সব কিছু ঠিক আছে, তুমি চাপ নিও না। এই ব্যাপারগুলো যখন হামজা চৌধুরীর কাছ থেকে আসে, আপনি যখন বাংলাদেশ ন্যাশনাল টিমের ফুটবলার হন, আপনার টিমমেট যখন হামজা হন, তখন আপনার জন্য নিশ্চয়ই অনেক বেশি ইন্সপায়ারিং। এই কাজগুলো আমরা শুরুতেও দেখেছি, যখন বাংলাদেশ টিম মাঠে নেমেছিল তখন ন্যাশনাল অ্যান্থেমে পরপর যে টিম মিটিংটা হয়, সেই টিম মিটিংয়ে হামজা জনে জনে সবার সঙ্গে গিয়ে আলাদা করে তাদেরকে জড়িয়ে নিয়েছেন। সেই মিতুল মার্মা থেকে শুরু করে তপু বর্মন, সামনে যারা ছিলেন সবাইকে তিনি একসঙ্গে জড়িয়ে নিয়ে এরপরে তিনি খেলাটা শুরু করেছেন। যে সময় কিক অফটা হচ্ছিল ঠিক সেই মুহূর্তে তিনি তার মোনাজাত শেষ করেছেন। মোনাজাতের পরপরই তার কাছে যখন পাসটা এসছে, ওই পাস থেকে বাংলাদেশ গোল পেতে পারত। যাই হোক, সেসব অতীত ইতিহাস এবং সেগুলো আসলে আক্ষেপে বাংলাদেশের বাড়াবে। এবার চলুন নাম্বার 5, এরপরে হামজার কি? হামজা এখন ফিরে যাবেন ইউকেতে, যেখানে তার ক্লাব শেফিল্ড ইউনাইটেড, সেখানের হয়ে তিনি খেলবেন পরের সপ্তাহে সেই ম্যাচ, এবং সেখানে তাকে খেলানো ফার্স্ট 11-এ খেলানো হবে কিনা সেটা নিশ্চয়ই কোচ এই ম্যাচ দেখে তার ফিটনেসের অবস্থা দেখে সিদ্ধান্ত নেবেন, কারণ হামজা এখন উড়ে যাবেন ইউকেতে। বাংলাদেশ দল যখন বাংলাদেশের পথে রওনা হবে তখন হামজা চৌধুরী চলে যাবেন তার ইংল্যান্ডে তার ক্লাবের কাছে, এবং বাংলাদেশ জাতীয় দলে তিনি আবার ফেরত আসবেন জুনে বাংলাদেশের পরবর্তী ম্যাচ। সেই সময় ইন্টারন্যাশনাল ম্যাচের শিডিউলগুলো ঠিক এরকমই, যারা হয়তো এতদিন এই ব্যাপারগুলোর সঙ্গে খুব বেশি পরিচিত ছিলেন না তাদের জন্যই এই জানানোটুকু। হামজা চৌধুরীর এই শুরুটা আপনার কেমন লাগলো? বাংলাদেশের একটা ইতিহাস গড়া দিন আপনার চোখে কেমন লাগলো? হামজা চৌধুরীকে নিয়ে আপনার মন্তব্য জানতে চাই কমেন্ট সেকশনে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.